ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা বললেই প্রথমেই যে ছবিটা চোখের সামনে ভেসে ওঠে সেটা হলো এইটা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু এরা ছাড়াও আরও বেশ কয়েকটা ইউরোপীয় শক্তি এদিকে ঢুঁ মারতেন। ফ্রেঞ্চ, পর্তুগিজ, ডাচ বা ড্যানিশ, মানে অল্প বিখ্যাতরাও এসেছিলেন বটে। এদের কথা তো ছোটবেলায় পড়েইছি, কিন্তু যাদের কথা ছোটবেলায় পড়িনি, বড়বেলায় তাদের কথা জানতে পারলাম এই ছবিটায়। দেখতেই পাচ্ছেন পথ করে অনেকগুলো পতাকা উঠছে। স্পেন, ডেনমার্ক, মার্কিন মুলুক, ব্রিটেন, নেদারল্যান্ডস, আর এইখানে এই যে সুইডেন। খোঁজ নিয়ে জানলাম এটা আসলে চীনের গুয়াংজাও প্রদেশ, অর্থাৎ ক্যান্টন, সেই 18-19 শতকের। আর এখানেই জাঁকিয়ে ব্যবসা ফেদে বসেছিল এক বিস্তৃত প্রায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সুইডেনের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যার আসল নাম এইটা, যেটা আমরা একটা জিভ দিয়ে উচ্চারণ করতে পারছি না আপাতত। সুইডেনের ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ছিল, এটা জানার পর প্রথম যে প্রশ্নটা মাথায় এলো সেটা হচ্ছে, এরা কি কলকাতায় এসেছিলেন? এবং যদি এসে থাকেন, তাহলে আর 5টা ইউরোপীয় শক্তির মতো এরাও কি চারদিকে দুর্গ টুর্গ বানিয়ে কলোনি বিস্তার করেছিলেন? একটু ঘাঁটতেই বুঝতে পারলাম এদের ব্যাপারটা বেশ অদ্ভুত। এরা এখানে সওদা করতে এসেছিলেন বটে, কিন্তু ঘাঁটি গাড়েননি। ব্যাপারটা তাহলে ঠিক কী রকম? 17 শতকের শুরুর দিক থেকেই ইউরোপীয় বাণিজ্য তরিতে সমুদ্রপথ একেবারে 6 লাফ। 1608 সালে সুরাটে নেমেছে ব্রিটিশরা। ইতিমধ্যে ডাচ, পর্তুগিজ আর দিনেমাররাও হাজির। 1626 সালে সুইডেনের গথেনবার্গ শহরের এক ব্যবসায়ীর মনে হলো, এমন মৌকা ছাড়বো কেন। সুইডেনের রাজার থেকে 12 বছরের ফরমানও রেডি, কিন্তু 6 বছর কাটতেই সেই রাজাকে কে টপকে দিল। এর মোটামুটি 86 বছর পর আরেক ব্যবসায়ী সুইডেনের আরেক রাজার থেকে ফরমান জোটালেন, আর সেই বছরই সেই রাজাকেও কেউ টপকে দিল। শেষ অবধি কেঁদে কোকিয়ে 1729 সালে আরেক ব্যবসায়ী হেনরিক কানিক অনুমতি চাইলেন। বাই দ্য ওয়ে, এর নামের সঠিক উচ্চারণটা ঠিক কী হবে এটা নিজেরা প্লিজ একটু দেখে নেবেন। বছর 2 পর তার সেই চাওয়া অনুমতি ফাইনালি মঞ্জুর হলো। অবশেষে, মানে এত কাণ্ডর পর, সেই গথেনবার্গ শহরেই প্রতিষ্ঠিত হলো সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ফরমান হলো, কোম্পানি হলো। এইবার তাহলে ব্যবসা? একদমই নয়, আরও বড় গাড্ডা। দেখুন, অস্ট্রিয়ান নেদারল্যান্ডের অস্টেন্ড কোম্পানি তখন ব্রিটিশ আর ফরাসিদের ঘোরতর শত্রু, এবং খানিকটা তাদের চাপেই 1727-এই ওস্টেন্ড কোম্পানি বিপাকে পড়ে এবং 1731 সালে একেবারেই উঠে যায়। সময়টা খেয়াল করুন, এই বছর চারেকের মধ্যেই কিন্তু সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্ম। ফলে ইংরেজদের সন্দেহ হলো, সেই চুলকে যাওয়া অস্টেন্ড কোম্পানি আবার নাম ভাঁড়িয়ে ফিল্ডে নামছে না তো। সেসব ফাঁড়াটারা কাটিয়ে 1732 সালে সেই গথেনবার্গ শহর থেকেই ফ্রেডরিকাস রেক্স সুয়েসিয়া নামের এই জাহাজ চীন রওনা দিল। ফাইনালি এটার উচ্চারণ সুয়েথিয়াও হয় বোধহয়। যাই হোক, প্রাথমিক ফরমান মানে ফার্স্ট অক্ট্রয়ের মেয়াদ শেষ হলো 15 বছর পর, 1746 সালে। তারপর আরও 3টি ক্ষেপে ফরমান বাগালো এই কোম্পানি, প্রত্যেকটি 20 বছরের। এখন কথা হচ্ছে, তারা যদি এত বছর ধরে এত লম্ফজম্প করে থাকেন, তাহলে তাদের নাম আমরা সেভাবে শুনিনি কেন? 1731 থেকে 1804 সাল পর্যন্ত এই লম্বা 73 বছরে 130টিরও বেশি এসওআইসি জাহাজের মধ্যে বাংলায় এসেছিল মাত্র 3টি। ভারতের অন্যান্য জায়গাতেও ওই টুকটাক। তাহলে ব্যবসাটা হচ্ছিল কোথায়? দেখুন, নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে বটে, কিন্তু তাদের ব্যবসার হটস্পট ছিল প্রাচীন চীন। মানে এমন কিছুও প্রাচীন নয়, ওই একটু ড্রামাটিক এফেক্টের জন্য বললাম। তবে সে যুগে ইস্ট ইন্ডিজ বলতে এই সমগ্র অঞ্চলটাকেই বোঝানো হতো, অন্তত ইউরোপীয় ভাষ্যে। সে যাই হোক, বাংলায় যেটুকু ব্যবসাপাতি তারা করার চেষ্টা করেছিলেন, মানে ওই ধরুন লোহা কেনা বেচা ইত্যাদি, সেগুলো খুব একটা জমেনি। বাকি ইউরোপিয়ানরা ততদিনে বসতি, দুর্গ ইত্যাদি ইত্যাদি সব বানিয়ে ফেলেছেন, কিন্তু সুইডিশরা সেই পথ মারালেন না। কেন মারালেন না সেই নিয়ে অনেক হাইপোথিসিস আছে। মোট কথা, তাঁরা উপনিবেশ বসালেন না। ওই যে 3টে জাহাজের কথা বললাম, সেটাও ওই প্রথম 15 বছরেই। আইনি গ্যারাকল, জাহাজডুবি আর লসের পর লস। তবে আসল মজাটা হলো শুরুর দিকেই। 1734 সাল। বাংলায় তখন সুইডিশরা ব্যবসাপাতি করার চেষ্টা করছেন। এমন সময় খবর এলো কালিকট থেকে নাকি ব্রিটিশরা তাদের কেলাতে আসছে।
মোনোপলি চুলকে যাওয়ার ভয়। সুইডিশরা ভাবলেন এই বুঝি ব্রিটিশরা এলো, এই বুঝি ব্রিটিশরা এলো, এই বুঝি ব্রিটিশরা এলো। 1 মাস পরেও যখন ব্রিটিশরা এলো না, তখন বাংলা থেকে নোঙর তুলে তাঁরা মানে সুইডিশরা রওনা দিলেন পোর্টো নোভোর দিকে। এই পোর্টো নোভো কিন্তু আজকের তামিলনাড়ুতে। অন্যান্য অনেক পোর্টো নোভো আছে, খুব কমন নাম, সেগুলো নয়। কিন্তু পন্ডিচেরির কাছাকাছি আসতেই ইংরেজ আর ফরাসিরা সুইডিশদের তাড়া করলেন। শেষ অবধি গন্তব্যে পৌঁছে তারা দেখলেন তাদের অস্থায়ী ঘাঁটির ওপর উঠছে ডাচ পতাকা। সেটা দেখে তাদের মনে হলো কি হবে বেকার কেস খেয়ে, ল্যাগ ব্যাগে ঠ্যাং নিয়ে পেটে যদি একটা লাথি মারে, ঘাঁটি চুলোয় যাক। তারা তৎক্ষণাৎ কেটে পড়লেন সুইডেনের দিকে। এবার প্রশ্ন উঠতেই পারে, সেই সুইডিশ জাহাজের ক্রিউ কি এতটাই ভীতু যে কলোনিয়াল ক্যালাকেলির যুগে বিনা বাক্যবায় কেটে পড়বেন? এর উত্তর আমাদের জানা নেই বটে, কিন্তু তাঁদের ভয়টা পুরোপুরি অমূলক ছিল না। কারণ পোর্টো নোভোতে মানে তাঁদের সেই ঘাঁটিতে অলরেডি আক্রমণ চালিয়েছে ইংরেজ এবং ফরাসিরা। কয়েকজন সুইডিশকে বন্দিও করেছে, আর সেই ঘাঁটিতে যা কিছু ছিল সব একেবারে সাফ করে দিয়েছে, মানে কুটোটিও রাখেনি। বছর কয়েক পরে অবশ্য ফ্রান্স এবং সুইডেনের মধ্যে চুক্তি হয় এবং সুইডিশ কোম্পানি ব্যবসা করার গ্রিন সিগন্যালও পায়, অন্তত ফরাসিদের কাছ থেকে। বাংলায় তাদের ব্যবসা খুব একটা এগোলো না শেষমেশ, বরং ওই প্রথম কয়েক বছরে চীনে ব্যবসা হলো প্রায় 4-5 গুণ। অবশ্য অন্যান্যদের নিরিখে সেটা খুব একটা বিশাল আহামরি কিছু নয়, কারণ 1806 সালে রিঅর্গানাইজ করার বছর কয়েকের মধ্যেই কোম্পানিটাকে দেউলিয়া ঘোষণা করা হলো। আর 1813 সালে একেবারেই উঠে গেল সুইডেনের সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। শুরুতেই যেটা বলছিলাম, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বললেই তো প্রথমে ব্রিটিশদের কথাই মাথায় আসে, পরে ফ্রেঞ্চ, ডাচ ইত্যাদি ইত্যাদি। শুনলেই মনে হয় এই নামগুলোর সাথে বেশ একটা জাঁদরেল ন্যাশনাল আইডেন্টিটি জড়িয়ে রয়েছে। ইংরেজ কোম্পানি মানে ব্রিটিশ কালচার, ব্রিটিশ শহর, ব্রিটিশ আদব কায়দা। কলোনিয়াল ফরাসিদের কালচার আবার আলাদা, যার জের এখনকার ফ্র্যাঙ্কোফোন দেশগুলো এখনও ভুগে চলেছে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে এসওআইসির ক্ষেত্রে এই আইডেন্টিটি ডমিনেন্সের ব্যাপারটা বেশ কম। কেন কম সে প্রসঙ্গে এক্ষুনি আসছি, তার আগে একটা জিনিস খোলসা করে দিই। এই যে আজকাল কান পাতলেই শোনা যায় দলে থেকে কাজ করতে পারছি না, দলে দম বন্ধ হয়ে আসছিল, এই ট্রেডিশন বেশ প্রাচীন। সে যুগের ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলোতে কান পাতলে এই দল বদলু বা ভদ্র ভাষায় ইন্টারলোপাসদের হাঁক ডাক প্রায়শই শোনা যেত। কিন্তু এই ব্রিটিশ, ডাচ বা ফ্রেঞ্চ মানে এদের তো ব্যবসা করার পাশাপাশি রাজত্ব করারও একটা আহ্লাদ ছিল। কাজেই সেই সব কোম্পানিতে এই ধরনের দলবদলুদের সংখ্যাটা বেশ কম। তাহলে এই দলবদলুরা সব যেতেন কোথায়? একটা বড় অংশ যেতেন সে যুগের দলবদলুদের সবচেয়ে বড় ঠেকে, সুইডেনের সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানি এক অর্থে ইন্টারলোপাসদের ব্রিডিং গ্রাউন্ড হয়ে উঠেছিল, মানে আক্ষরিক অর্থেই। কারণ কেউ কেউ আবার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব সহ একেবারে দলবদল করতেন। এসওআইসির ব্যবসায়ীদের তালিকাটা দেখলে আসল সুইডিশ কতজন পাবেন জানি না, তবে স্কটিশ, ব্রিটিশ, ফ্লেমিশ, ফ্রেঞ্চ এই সব নাম একেবারে গিজগিজ করছে। আর এই ভদ্রলোক কলিন ক্যাম্বেল মানে এসওআইসির কোফাউন্ডার নিজেই একজন স্কটিশ। ফলে প্রথম লার্জ স্কেল মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন বলতে কেউ যদি ইংরেজ কোম্পানির নাম না করে সুইডিশ কোম্পানিটির নাম করেন, তাতে বিশেষ অবাক হওয়ার কিছু নেই। ওই যে ব্রিটিশরা বারবার সন্দেহ করছিল চুলকে যাওয়া অস্টেন্ড কোম্পানি নাম ভাঁড়িয়ে ফের ব্যবসায় নেমেছে এশিয়া মহাদেশে ইংরেজদের মোনোপলি ভাঙতে, সেটাও আবার ইংরেজদেরই দল ভাঙিয়ে। এই সন্দেহটা বোধহয় খুব একটা অমূলক ছিল না। তবে শোনা যায় এই ব্রিটিশ আর সুইডিশ কোম্পানির মধ্যে ওপর বেশ ঝামেলা থাকলেও এরা নাকি মানে কর্মচারীরা নাকি ওই ক্যান্টনে বেশ হই হুল্লোড় করতেন একসাথে নিয়মিতভাবে। এমনিতেই তো সবাই হয় ব্রিটিশ না হয় স্কটিশ, ভাষা বা সাংস্কৃতিক সমস্যা হতো না নিশ্চয়ই। এনিওয়ে, সে যুগের বাংলায় সুইডিশ কোম্পানির কাজকর্মের প্রসঙ্গ সেভাবে এলো না খুব একটা এই ভিডিওতে। কলকাতার আশেপাশে অবশ্য পুরনো সুইডিশ রেলিক এখনও খুঁজলে পাওয়া যায়, কিন্তু পুরনো কলকাতার খুব ইন্টারেস্টিং একটা সুইডিশ কানেকশন আছে। সেটা ঠিক কি সেই নিয়ে ভিডিও আসছে খুব শিগগিরই। আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে একবার প্রেস করবেন, যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক বাটনে 2বার প্রেস করবেন, আর ইচ্ছে হলে সাবস্ক্রাইব করতে পারেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন।
আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলোও দেখতে পারেন সময় পেলে, যেমন এটা। পরের ভিডিওতে দেখা হচ্ছে।